হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আজকে আমি আলোচনা করব কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন ফটোগ্রাফির ক্ষেত্রে কম্পোজিশন শব্দটা হয়তো আপনারা অনেকবারই শুনে থাকবেন। এই কম্পোজিশনটা ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি অনেকে এটাও বলে থাকে যে ফটোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে কম্পোজিশন। তো এই কম্পোজিশনটা আসলে কি? কম্পোজিশন হচ্ছে এমন কিছু নিয়ম বা এমন কিছু রুলস, যেই রুলসগুলোর আওতায় রেখে আপনি যদি কোনো ছবি তুলেন তাহলে আপনার ছবিটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এবং আপনার ছবির গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। সাধারণত ফটোগ্রাফির কম্পোজিশনের অনেক অনেক রুলস রয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে এমন কিছু রুলস নিয়ে আলোচনা করব, সাধারণত যেই রুলসগুলো অনেক বেশি পপুলার এবং অনেক বেশি ব্যবহার করা হয়। তো কম্পোজিশনের রুলস নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে যেই রুলসটার নাম চলে আসে সেটা হচ্ছে রুল অফ থার্ড। রুল অফ থার্ড কম্পোজিশনটা আসলে কি? স্ক্রিনে আপনারা এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন 4টা ডট রয়েছে। আপনারা যখন এই 4টা ডটের যে কোনো একটা ডটে আপনাদের ছবি তোলার যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটাকে যে কোনো একটা ডটে রেখে আপনারা কোনো ছবি তুলবেন, সেটাকে বলা হয় রুল অফ থার্ড। আপনারা যে ফ্রেমিংটা করবেন, এই ফ্রেমিংয়ের মধ্যে কিন্তু আপনাদের সাবজেক্টটাকে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন। তবে আপনারা যদি কখনও সেই ফ্রেমটার এই যে 4টা ডট, এই 4টা ডটের যে কোনো একটা জায়গায় আপনাদের সাবজেক্টটাকে রেখে ছবি তোলেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে তোলা ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে। যখনই আপনারা কোনো ছবি তোলার ক্ষেত্রে এই 4টা ডটের জায়গায় আপনারা আপনাদের সাবজেক্টটাকে রেখে ছবি তুলবেন, তখন সেই ছবিগুলোকে বলা হয় রুল অফ থার্ড কম্পোজিশন। এই রুল অফ থার্ড কম্পোজিশনটাকে সবচাইতে পপুলার একটা কম্পোজিশন বলা যায়। পৃথিবীর প্রায় সকল দেশের ফটোগ্রাফাররাই এই রুল অফ থার্ড কম্পোজিশনটা ব্যবহার করে তাদের ছবিগুলো তোলার ক্ষেত্রে। এরপর 2 নম্বর যে কম্পোজিশনটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্টার কম্পোজিশন। সেন্টার কম্পোজিশন নামটা শুনলেই বোঝাই যায় যে এই কম্পোজিশনের সাবজেক্টটা থাকবে মূলত ফ্রেমের ঠিক মাঝখানে, অর্থাৎ সেন্টারে। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন এই ছবির যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা কিন্তু ফ্রেমের ঠিক মাঝখানে রয়েছে এবং এই সাবজেক্টটার আশেপাশে অর্থাৎ ডানে এবং বামে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে এবং উপরেও খানিকটা স্পেস রয়েছে। কিছু কিছু সময় এই সাবজেক্টের নিচেও খানিকটা স্পেস থাকে, সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে অথবা আপনি কী ধরনের ছবি তুলছেন সেই ধরনের ছবির উপরে। তো যখন আপনারা এই ধরনের কোনো ছবি তুলবেন যেই ছবির সাবজেক্টটা থাকবে ঠিক মাঝখানে অর্থাৎ সেন্টারে এবং সাবজেক্টের ডানে বামে এবং উপরে কিংবা নিচেও যথেষ্ট পরিমাণে স্পেস থাকবে, এই ধরনের ছবিগুলোকে বলা হয় সেন্টার কম্পোজিশন। এরপর 3 নম্বর আমি যে কম্পোজিশনটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রেম ইন দ্য ফ্রেম। ফ্রেম ইন দ্য ফ্রেম, এই কম্পোজিশনটার নাম শুনলেও আপনারা অনেকটাই আঁচ করতে পারবেন যে এই কম্পোজিশনটা আসলে কিভাবে হবে। সাধারণত আপনারা যখন কোনো একটা ছবি তুলবেন, সেই ছবিটা কিন্তু একটা মোটামুটি একটা ফ্রেমের আকারে ছবিটা তোলা হয়। অনেক সময় আপনারা খেয়াল করবেন যে একটা ছবি আপনি যে ছবিটা তুলতে যাচ্ছেন সেই ছবিটার মাঝখানে ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে হোক আরেকটা ফ্রেম আকৃতির কিছু একটা চলে এসেছে। সেটা সাবজেক্ট হতে পারে কিংবা অবজেক্ট হতে পারে। যেমন ধরুন এই ছবিটাই কিন্তু একটা ফ্রেম রয়েছে। এই ফ্রেমের মাঝখানে ঠিক এই যে ট্রেনের জানলাটায়, এই জানলাটা আরেকটা ফ্রেমের সৃষ্টি করেছে এবং এই ধরনের ছবিগুলোকেই বলা হয় ফ্রেম ইন দ্য ফ্রেম। অর্থাৎ একটা ছবির যে ফ্রেমটা আপনি তৈরি করেছেন সেই ফ্রেমটার মাঝখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সাবজেক্ট কিংবা অবজেক্ট যে কোনো কিছু দ্বারা আরেকটা ফ্রেম তৈরি হয়েছে। অনেক সময় এই ফ্রেম একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটাও হয়ে যেতে পারে। তো এই ধরনের ছবিগুলোকেই মূলত বলা হয় ফ্রেম ইন দ্য ফ্রেম কম্পোজিশন। ফ্রেম ইন দ্য ফ্রেম কম্পোজিশনটা মূলত যারা স্ট্রিট লাইফ করে কিংবা আউটডোরে যারা ছবি তোলে তাদের কাছে খুবই জনপ্রিয় একটা কম্পোজিশন। এরপর আমি যে কম্পোজিশনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে মিনিমালিজম। মিনিমালিজম মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতি এবং এই কম্পোজিশন দ্বারা বোঝানো হয় যে আপনি কোনো একটা ফ্রেম করেছেন এবং সেই ফ্রেমের মধ্যে আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করেছেন সেই সাবজেক্টটা খুবই ছোট আকারের এবং খুবই ক্ষুদ্র আকারের হবে। আপনার এই সাবজেক্টটা কোনো একটা পোকামাকড় কিংবা মানুষ কিংবা পশু পাখি যে কোনো কিছু হতে পারে কিংবা কোনো ধরনের কোনো স্ট্রাকচার যে কোনো কিছুই আপনার এই সাবজেক্টটা হতে পারে। তবে আপনারা যখন মিনিমালিজম যে কম্পোজিশন রয়েছে এই কম্পোজিশনের আওতায় কোনো ছবি তুলবেন, এর মানে হচ্ছে যে আপনি একটা বিশাল বড় আকৃতির একটা ফ্রেম ক্রিয়েট করবেন এবং সেই ফ্রেমের মাঝখানে সাবজেক্টটা থাকবে খুবই খুবই ছোট এবং এই সাবজেক্টের আশেপাশে অনেক জায়গা জুড়ে ফাঁকা স্পেস থাকবে। এটাকেই বলা হয় মিনিমালিজম কম্পোজিশন। এরপর আরও একটি বেশ জনপ্রিয় একটা কম্পোজিশন রয়েছে, সেটার নাম হচ্ছে ফিল দ্য ফ্রেম। ফিল দ্য ফ্রেম মানে হচ্ছে আপনারা যখন কোনো ধরনের কোনো পোর্ট্রেট ছবি তুলতে যাবেন এবং সেই পোর্ট্রেট ছবিগুলো খুব ক্লোজ আপ শট নেওয়া হয়,
সেই ছবিগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনারা যেই সাবজেক্টটার ছবি তুলতে যাচ্ছেন, আপনার এই সাবজেক্টটাই পুরো ফ্রেমটাকে ফিল করে ফেলছে, অর্থাৎ পুরো ফ্রেম জুড়েই আপনার এই সাবজেক্টটাই রয়েছে। বিশেষ করে আপনারা যখন কোনো ক্লোজ আপ পোর্ট্রেট তুলতে যাবেন তখনই আপনারা এই বিষয়টা বেশি খেয়াল করবেন যে আপনারা হয়তো কোনো একজন মানুষের ছবি তুলতে যাচ্ছেন, তার ফেসটাই পুরো ফ্রেম জুড়ে রয়েছে। এই ধরনের ছবিকেই মূলত বলা হয় ফিল দ্য ফ্রেম কম্পোজিশন। অর্থাৎ যখনই আপনারা কোনো ছবি তুলতে যাবেন এবং আপনাদের যেই ক্রিয়েটকৃত ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটার পুরোটা জুড়ে একটা সাবজেক্ট থাকবে, তখনই সেই ছবিগুলোকে ফিল দ্য ফ্রেম কম্পোজিশন ছবি বলা হয়। এবং আরও একটি কম্পোজিশন রয়েছে যেটা স্ট্রিট লাইফ ফটোগ্রাফারদের কাছে খুবই জনপ্রিয় একটা কম্পোজিশন, সেটার নাম হচ্ছে লিডিং লাইন কম্পোজিশন। লিডিং লাইন কম্পোজিশনটা বলা হয় মূলত আপনারা যখন কোনো একটা ছবি তুলতে যাবেন সেই ছবিটার সাবজেক্ট কিংবা অবজেক্ট দ্বারা কিংবা আশেপাশের যে কোনো একটা বিষয় দ্বারা কোনো একটা লাইন সৃষ্টি করবে। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন এই ছবির মধ্যে অবজেক্ট দ্বারা তৈরিকৃত অনেকগুলো লাইন কিন্তু তৈরি হয়েছে। এই লাইনগুলো কিন্তু আপনি তৈরি করেননি, এই লাইনগুলো মোটামুটি অনাকাঙ্ক্ষিতভাবেই তৈরি হয়েছে এবং আপনি শুধুমাত্র এই লাইনগুলোকে একটা লিডিং লাইন হিসেবে রেখে আপনি এই ছবিটা ক্যাপচার করছেন। মূলত এই লাইনগুলোর কারণেও কিন্তু ছবির গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং ছবিটা অনেক বেশি সুন্দর হয়ে উঠছে। এটাকেই বলা হয় লিডিং লাইন কম্পোজিশন। মূলত এই কম্পোজিশনগুলোই হচ্ছে সবচেয়ে পপুলার কম্পোজিশন। সাধারণত দেশের কিংবা বিদেশের যেসব ফটোগ্রাফাররা রয়েছে তারা মূলত এই কম্পোজিশনগুলোতেই সবচেয়ে বেশি ছবি তুলে থাকে। এছাড়াও আরও অনেক অনেক কম্পোজিশন রয়েছে, অনেক কম্পোজিশনের রুলস রয়েছে। তো সবশেষে আমি আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে কোনো কম্পোজিশনে রেখেই যখন ছবি তুলবেন তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনাদের ছবিগুলো যেন ব্যালেন্স থাকে, আপনাদের ছবিগুলোর ফ্রেম যেন আঁকা বাঁকা না হয়ে যায়। সবসময় যেন আপনারা একটা স্ট্রেট লাইন মেনটেন করে ছবিগুলো ক্রিয়েট করেন, তাহলে আপনাদের ছবিগুলো অনেক বেশি সুন্দর হবে। এবং সেই সাথে আরও একটা কথা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আপনারা কম্পোজিশন সম্পর্কে জানবেন, যতগুলো কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশনের রুলস সম্পর্কে জানবেন, কিভাবে কোন ধরনের কম্পোজিশন মেনটেন করে ছবি তুলতে হয় সেগুলো আপনারা জানবেন। এবং সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনারা এই ধরনের কম্পোজিশনগুলো কিংবা কোনো একটা কম্পোজিশনে রেখে আপনারা ছবিগুলো তোলার চেষ্টা করবেন। সেই সাথে সাথে আরও একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যেমন কম্পোজিশন সম্পর্কে জানবেন সেই সাথে সাথে আপনাদের কম্পোজিশনের রুলসগুলো ভেঙেও ছবি তোলা শিখতে হবে। এর কারণ হচ্ছে আপনারা অনেক সময় এমন অনেক সিচুয়েশনে পড়ে যাবেন যখন আপনাদের হাতে ছবি তোলার সময় খুবই কম থাকবে, অর্থাৎ আপনারা যেই সাবজেক্টটার ছবি তুলতে যাচ্ছেন সেই সাবজেক্টটা খুবই দ্রুত মুভ করছে, কিংবা আপনি যদি কোনো কম্পোজিশনে ফেলে একটু সময় নিয়ে ছবি তুলতে যান তাহলে আপনি হয়তো ওই ছবির মোমেন্টসটা মিস করে যাবেন। তাই অবশ্যই আপনারা যেমন কম্পোজিশন মেনে ছবি তুলবেন সেই সাথে সাথে কম্পোজিশনের রুলস ভেঙেও ছবি তোলা শিখতে হবে। এমন অনেক বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে যেই ছবিগুলো আসলে কোনো ধরনের কোনো কম্পোজিশনের রুলসের আওতায় পড়েনি, কিন্তু তারপরে এই ছবিগুলো অনেক অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছে। তাই অবশ্যই আপনারা যেমন কম্পোজিশন সম্পর্কে জানবেন, কম্পোজিশন মেনে ছবি তুলবেন, সেই সাথে সাথে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে কম্পোজিশনের রুলস ভেঙেও ছবি তোলার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কম্পোজিশন বিষয়টা কী এবং কম্পোজিশনের রুলস মেনে ছবি তুললে যে আপনাদের ছবিগুলো কতটুকু গ্রহণযোগ্যতা বাড়বে কিংবা কতটুকু সৌন্দর্য বাড়বে। তো এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টস বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।